স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, ওই দিনে যেগুলো বলছিলাম প্রথম দিকে ওগুলো একটু রিপিট করি 2 মিনিট। প্রথমে বলছিলাম যে হিসাব বিজ্ঞানের এই নীতিমালার এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে মাস্ট। এবং এখানে প্রথম পড়াশোনার টপিকটাই হলো যে হিসাব বিজ্ঞানের যে তথ্য, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংশ্লিষ্ট সরবরাহকারীদের নিকট তথ্য সরবরাহ করা। আমরা তথ্য সরবরাহ করি বিভিন্ন আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে। এই যেমন আর্থিক অবস্থার বিবরণী আছে, বিশদ বিবরণী আছে, মালিকানা সত্ত্ব বিবরণী আছে। এই সমস্ত বিবরণীর মাধ্যমে আমরা সংশ্লিষ্ট ব্যবহারকারী যারা আছে ভিতরের বাহিরের অর্থাৎ অভ্যন্তরীণ বাহ্যিক এদের নিকট তথ্য সরবরাহ করি। সুতরাং প্রশ্ন এক কথায় একদম সামারি করে এক কথায় যদি প্রশ্ন এরকম হয় যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তথ্য সরবরাহ করা। আর প্রাথমিক উদ্দেশ্য কি, লেনদেন লিপিবদ্ধ করা। এটা কিন্তু মানুষ এলোমেলো করে ফেলে, এটা এলোমেলো করে ফেলা যাবে না, ভালো মতো খেয়াল রেখো। হ্যাঁ, এরপরে গুণগত যে বৈশিষ্ট্য, আমরা যে তথ্যগুলা তৈরি করি হিসাব বিজ্ঞানের ব্যবহার করার জন্য, এই তথ্যগুলার গুণগত বৈশিষ্ট্য দুইটা ভাগে ভাগ করা যায়, প্রাথমিক আর হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য বলতে দুইটা জিনিস বোঝায়, প্রাসঙ্গিকতা, একটা একটা হিসাব বিজ্ঞান তথ্য প্রাসঙ্গিক হইতে হবে, অপ্রাসঙ্গিক হওয়া যাবে না, এবং বিশ্বাসযোগ্য হইতে হবে, এটা সকলের কাছে। তবে সেটা হলো গুণগত বৈশিষ্ট্য, প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য সেটা থাকবে, তা তাহলে এটার প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য থাকবে না। আর মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য বলতে আমরা বোঝাই যে সামঞ্জস্যতা, তারপরে হচ্ছে তোমার তুলনাযোগ্যতা। যেন প্রতি বছর একটা সিস্টেমেই আমাদের অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা হয়, একই সিস্টেমে যেন আমরা হিসাব রাখি, সেইটা এইটা এনশিওর করতে হবে। তাহলে এই তথ্যটার গুণগত বৈশিষ্ট্য থাকবে। তা না হলে আমি এক এক বছর এক এক নিয়মে হিসাব রাখলে সেটা আমি গত বছরের সাথে এই বছরের হিসাব নিকেশটা আমি কম্পেয়ার করতে পারবো না। এবং তুলনাযোগ্য হইতে হবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, যেন আমি এটা আমার আমার আর্থিক বিবরণীটা বা আমার রিপোর্টটা আমি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যেন তুলনা করতে পারি, বা অন্যান্য বছরের সাথে যেন তুলনা করতে পারি, সেই গুণটা থাকতে হবে। তাহলে এটা আমরা বলবো যে হিসাব বিজ্ঞানের হিসাব তথ্যটার গুণগত বৈশিষ্ট্য অর্থাৎ মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য আছে। বাস, এই ছিল এখানকার কথা। এরপরে এই টপিকগুলো বিস্তারিত। এরপরে হিসাব বিজ্ঞানের যে আমাদের ধারণা আছে কতগুলো, আর্থিক মূল্য ধারণা। আর্থিক মূল্য ধারণা মানে হচ্ছে যে প্রত্যেকটা লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আর হচ্ছে এটা, এটার কিছু সীমাবদ্ধতা আছে। প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেগুলো অর্থ দ্বারা পরিমাপ করা যায় না, এগুলো এখানে হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে, এটা হচ্ছে এটার অসুবিধা। আর উপরে কিছু কথা লেখা আছে এখানে বলার মতো। উপরে দেখো যে আম, সাধারণত সাধারণভাবে গৃহীত হিসাব বিজ্ঞান নীতিমালা হচ্ছে গ্যাপ। গ্যাপ, আর হচ্ছে এই গ্যাপটা প্রণয়ন করা হচ্ছে এফএএসবি, জিএএপি, এটা প্রণয়ন করা হচ্ছে এফএএসবি। এই বিষয়টা আমি মনে হয় আমরা মনে হয় আশা করি জানি সবাই ভালো করে। হুম, যে হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা কারা প্রণয়ন করে, কোন সংস্থাটা প্রণয়ন করে। একদম ভালো মতো কি বুঝি আমরা জিনিসটা, যে গ্যাপ জিনিসটা কি, জিএএপি এই জিনিসটা কি, এরপরে হচ্ছে তোমার এফএএসবি এই জিনিসটা কি, আর এরপরে আছে আরেকটা হচ্ছে আইএএস, আইএসবি। এই জিনিসগুলো কি আমরা খুব ভালো করে বুঝি কোনটা কি জিনিস এগুলো আসলে? হুম, ঠিক আছে, এটা বোঝা জরুরি, খুবই জরুরি জিনিসটা বোঝা দরকার আমাদের। এই যে জিএএপি মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এগুলো হচ্ছে কিছু নীতিমালা। এটা কিন্তু কোনো সংগঠনের নাম না, কোনো সংস্থার নাম না, এটা হচ্ছে কিছু নিয়ম নীতি হিসাব বিজ্ঞান প্র্যাকটিসের সময় আমরা যেগুলো ফলো করি। এই গ্যাপটা প্রণয়ন করে হচ্ছে এফএএসবি নামে একটা বোর্ড, এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এই বোর্ডটা এই নিয়ম নীতিমালাগুলো ঠিক করে দেয়। এফএএসবি গ্যাপ তৈরি করে, সহজ কথা। ওকে, এই এফএএসবির পূর্ববর্তীতে নাম ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি, আইএএসসি। আইএএসসি এই কমিটিটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস, এইগুলা প্রণয়ন করতো আগে। হ্যাঁ, এর পরবর্তীতে এইটা নাম পরিবর্তন করে এই সংস্থাটা হয় হচ্ছে এফএএসবি, এবং এরা যেই প্রণয়নগুলো, যে নীতিমালাগুলো প্রণয়ন করে এগুলাকে বলা হচ্ছে গ্যাপ, জিএএপি। বাস, এই হচ্ছে এখানকার কথাগুলা। তারপরে আর্থিক মূল্য ধারণা, এটা মোটামুটি আমরা সবাই বুঝি আর্থিক মূল্য ধারণা কি, যে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে একটা লেনদেন, তাইলে
তাহলে এটাকে আমরা একটা ঘটনা টাকার অঙ্কে পরিমার্জন করতে হবে, তাহলে এটাকে আমরা লেনদেন বলে স্বীকৃতি দিব, নাহলে লেনদেনকে স্বীকৃতি দিব না। আহ আরেকটা ধারণা হচ্ছে, এটা আমরা সবাই বুঝি, ব্যবসায় সত্তা ধারণা মানে হচ্ছে উম, মালিক এবং ব্যবসায় সংগঠন দুইটা আলাদা পক্ষ, দুইটা আলাদা পক্ষ বা দুইটা আলাদা আহ, স্বতন্ত্র স্বতন্ত্র জিনিস বলে আমরা আমরা দুইটা জিনিসকে আলাদা স্বীকৃতি দেই। এইটা কোন ধারণা অনুযায়ী? এই ধারণাটা হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা। বাস, এগুলা খালি এখনই মনে রাখো, এগুলো আরেকবার পড়ার কিছু নাই। এই প্রশ্নগুলো বোঝার বিষয়টাই হলো এখানে ডিফিকাল্ট। এরপরে আরেকটা জিনিস আমি বললাম যে মেইন টপিক ছিল গতকাল, ওই টপিক ওই দিনের ক্লাসের মধ্যে অর্ধেক যতটুকু শেষ করেছিলাম তার মধ্যে আমি বলছিলাম যে মেইন হচ্ছে চলমান ধারণা প্রতিষ্ঠান, চলমান প্রতিষ্ঠান ধারণা, এইটা মেইন জিনিসটাই হলো এইটা। এটা মনে রাখার জন্য আমি একটা লাইন বলে দিছিলাম, একটা ছবিও তুলে দিছিলাম, শামীম চাইছিল, ওকে দিছিলাম, আর আমি ওইদিন ক্লাসে এটা স্ক্রিনে দেখাইছিলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে। লাইনটা ছিল এরকম যে ধার্যকৃত অবচয় শ্রেণী বিভাগ করে উদ্ধৃত্তপত্রে ক্রয় মূল্যে দেখানো হয়। এই লাইনটা মনে রাখলে চলমান ধারণা চলমান ধারণা অনুযায়ী আমরা যা যা করি হিসাব বিজ্ঞানে এই সবগুলো একটা কথার মধ্যে পেয়ে যাই আমরা। এই নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের বেশিরভাগ কাজগুলোই করা হয়। আচ্ছা, এগুলো একটু সামারি করি। এখনই আমার সাথে সাথে মনে রাখো চলমান ধারণা অনুযায়ী আমরা কি কি করি। আমরা অবচয় অবলোপন এগুলো ধার্য করি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয় অবলোপন এইসব ধার্য করি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এরপরে হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানে যে শ্রেণী বিভাগ করি, বিভিন্ন রকম শ্রেণী বিভাগ করি, যেমন চলতি সম্পদকে কয়েকটা ভাগে ভাগ করি, চলতি, স্থায়ী, এরকম। স্পর্শনীয়, অস্পর্শনীয়। আবার ব্যয়গুলাকে কয়েকটা ভাগ করি, দীর্ঘমেয়াদী, মূলধন, এরকম। এই কাজগুলা যে আমরা করি, এই সব কাজগুলা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তাইলে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অবচয় ধার্য করি, আর এরপরে হচ্ছে শ্রেণী বিভাগ করি হিসাবের শ্রেণী বিভাগ করি, এবং আর হচ্ছে উদ্ধৃত্তপত্র প্রস্তুত করি। আমরা উদ্ধৃত্তপত্র প্রস্তুত করি বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আচ্ছা, আমি একসাথে করে বলি। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমরা অবচয় অবলোপন এইসব জিনিস ধার্য করি। সকল সম্পত্তি, ব্যয়, দায় এগুলাকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এরপরে আমরা উদ্ধৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, এটাও চলমান ধারণা অনুযায়ী। এরপর হচ্ছে সম্পত্তিকে আমরা ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে না দেখি আমরা ক্রয় মূল্যে দেখাই, সম্পত্তিকে আমরা ক্রয় মূল্যে দেখাই। একটা সম্পত্তি যখন বিক্রি করব, আমরা এই সম্পত্তিটা ক্রয় মূল্যে দেখাবো সম্পত্তিটার দাম কত। এই কাজগুলো করি আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। বাস, এখানে কয়টা কথা বললাম? চারটা কথাবার্তা। এই চারটা কাজ করি আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই চলমান ধারণা প্রতিষ্ঠান ধারণাটা, এইখান থেকেই প্রশ্ন আসে বেশি। এরপরের টপিক ছিল হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা অনুযায়ী তিনটা কাজ করি আমরা। আমরা সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, এবং হচ্ছে বিশদ আয় বিবরণী যে প্রস্তুত করি, লাভ ক্ষতি বিবরণী যে, এটাও আমরা হচ্ছে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি এগুলো যে নির্ণয় করি, অর্থাৎ আয় বিভিন্ন বিবরণীগুলো, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ নগদ প্রবাহ বিবরণী, এই কাজগুলো করি আমরা হিসাবকাল ধারণা অনুযায়ী। এগুলো খালি আলাদা আলাদা করে মনে রাখতে হবে যে কোন কাজটা কোন নীতি অনুযায়ী করি। এইটাই মূলত পরীক্ষার মধ্যে আসে এইখান থেকে। ওকে, হিসাবকাল ধারণা অনুযায়ী তাহলে কয়টা কাজ করি? তিনটা কাজ করি। যে আমরা সমন্বয় দাখিলা যে জাবেদাটা করি, এটা কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। হিসাবকাল অন্য নাম সময়কাল ধারণা। এরপরে যে আমরা আর্থিক আর্থিক বিবরণীগুলো যে তৈরি করি, আয় বিবরণী, শুধু উদ্ধৃতপত্র ছাড়া বাকি যে বিবরণীগুলো আমরা বানাই, উদ্ধৃতপত্র তো আগেই বললাম চলমান ধারণা অনুযায়ী করি। আর উদ্ধৃতপত্র ছাড়া আমরা যেই বিবরণীগুলো বানাই, যেমন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই সকল বিবরণী এগুলো করি আমরা হচ্ছে এই হিসাবকাল ধারণা অনুযায়ী, এই ধারণা অনুযায়ী। আর একটা বিবরণী শুধু যেটা আমরা চলমান ধারণা অনুযায়ী করি, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র। ওকে, তোমরা কি আমার কথা বুঝতেছো কিছু, নাকি চুপ করে শুনতেছো খালি, বুঝতেছো না কিছুই? আচ্ছা, কোনো কথা না, এগুলো মোটামুটি সবাই জানাশোনা, শুধু এলোমেলো লেগে যায়, এটাই সমস্যা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কথা হলো ক্রয় মূল্য নীতি।
ক্রয় মূল্য নীতির কথা হচ্ছে যে আমরা যখন একটা সম্পত্তি বিক্রি করব, একটা সম্পত্তি বিক্রি করার সময় আমরা সম্পত্তিটার মূল্য কত বলবো? ক্রয় মূল্য বলবো নাকি বর্তমান বাজার মূল্য বলবো? এইটা হুম আহ, ক্রয় মূল্য বলতে হবে, এটা হচ্ছে নীতি। দুইটা মূল্যের মধ্যে এই যে এলোমেলো লেগে যাচ্ছে, দুইটা মূল্যের মধ্যে কম মূল্য নেওয়া, এইটা আমরা করি রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এইখানে কথা হচ্ছে যে এইখানকার ক্রয় মূল্য নীতির কথা হচ্ছে যে আমরা যখন সম্পত্তি বিক্রি করব, ফর এক্সাম্পল আমার একটা মেশিন আছে 50 লক্ষ টাকার, আমি এটা এখন বিক্রি করব। আমি এটার মূল্য কত টাকা বলবো বিক্রি করার সময়? ধরো 5 বছর ব্যবহারও করছি, আমি এটার মূল্য কত টাকা হিসাবে, এটার মূল্য কত টাকা বলবো? হ্যাঁ। তো আবার আরেকটা না, বই মূল্যে দেখাতে হবে, বই মূল্যে অবচয়টা বাদ দিলে যে মূল্যটা অ্যাকচুয়ালি থাকে। হ্যাঁ, এটা। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা মেশিন কিনছি 10 লক্ষ টাকা দিয়ে, 1 মাস আগে কিনছি 10 লক্ষ টাকা দিয়ে। এখন এই মেশিনটার বাজার মূল্য, এখন এটার দাম অনেক বেশি, মনে করো এখন এটার দাম হয়ে গেছে 30 লাখ টাকা। আমি এখন 30 লাখ টাকা এটার আমার মেশিনের দাম বলতে পারবো না, আমি বলবো আমি যে টাকা দিয়ে কিনছি সেইটা আমি আমি বলবো। এই জিনিসটা, এই নীতিটা, এই যে আমরা যে নীতি অনুযায়ী করি সেই নীতিটা হলো ক্রয় মূল্য নীতি। ওকে, যে এইখানে এই যে আন্ডারলাইন করে লাগানোর কথাটা, স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় মূল্য নীতি অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে, এবং অর্থাৎ ক্রয় পরবর্তী বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না, ক্রয় পরবর্তী বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। অর্থাৎ আমি কেনার সময় যেই মূল্য ছিল সেই মূল্যটাই বলতে হবে, পরবর্তীতে যদি এটার মূল্য বাড়ে বা কমে আমি বলবো না যে আমার সম্পত্তিটার মূল্য তখন তত, বৃদ্ধি পাওয়া মূল্যটা বলবো না বা হ্রাস পাওয়া মূল্যটা বলবো না, আমি যে মূল্যে কিনেছি সেই মূল্যটাতেই বলবো। আর হুম, কি বলতেছে? বলো বলো বলো। বই মূল্য থেকে কি বাদ? বই মূল্য বের হয় হচ্ছে তোমার অবচয়টা বাদ দিলে, একটা সম্পত্তির মূল্য থেকে এই সম্পত্তিটার পিছনে অবচয় সঞ্চিতি যত টাকা আছে এটা বাদ দিব, সেটা হবে হচ্ছে সম্পত্তির বই মূল্য। ওইটা না, ওইটা বাদ দাও, ওইটা নিয়ে তোমার কোনো এখন কাজ নাই, এখন ওইটা নিয়ে কাজ আছে অবচয় চ্যাপ্টারের অঙ্কের মধ্যে বা অবচয় চ্যাপ্টারের প্রশ্নের মধ্যে। হ্যাঁ, আমি যেই মূল্যে ক্রয় করেছি স্থায়ী সম্পত্তি সেই মূল্যে লিখবো। অর্থাৎ বাজারে মূল্য যদি কমে বা বাড়ে আমি সেই বাড়া কমা মূল্যটা বলবো না, আমি যেই মূল্যে কিনেছি সেই মূল্যে বলবো। এই নীতিটা, এই নিয়মটা হচ্ছে ক্রয় মূল্য নীতির কথা। ওকে, এরপরে আরেকটা কথা এখানে বলা আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে সম্প্রতি ক্রয় মূল্য নীতিকে অমান্য করে বিশ্বাসযোগ্য বিনিয়োগ সিকিউরিটি এই নামে একটা লিপিবদ্ধ করার নামে একটা নীতি প্রণয়ন করা হয়েছে, যে বাজার মূল্য লিপিবদ্ধ করার জন্য বিশ্বাসযোগ্য বিনিয়োগ সিকিউরিটি, বাজার মূল্য লিপিবদ্ধ করার জন্য একটা নিয়ম তৈরি হয়েছে। ওইটা যদিও ব্যবহার হয় না, এই নীতিমালার তেমন একটা ব্যবহার নাই। এরপরে আসছে হচ্ছে আয় স্বীকৃতিটা ইম্পর্টেন্ট। আয় স্বীকৃতির কথা হচ্ছে যে আমাদের সকল বকেয়া আয় যোগ করতে হবে, অগ্রিম 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 আয়গুলা বিয়োগ করতে হবে। এই কাজটা যে আমরা করি, আমরা তো নর্মাল হিসাব বিজ্ঞান করার সময়, অঙ্ক করার সময় এটাই করি, যে একটা আয়টা বকেয়া আছে, আমরা এটা যোগ করি। একটা আয় অ্যাডভান্স দিছি, অগ্রিম একটা আয় পেয়েছি, এটা আমরা বাদ দেই, এটাকে আমরা আয় বলে গণ্য করি না। এই যে কাজটা করি, এই কাজটা আমরা করি হচ্ছে আয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আহ অর্জিত আয় যেই বছরে অর্জিত হয় সেই বছরে সেটাকে আয় বলতে হয়। এই কাজটাও আমরা আয় স্বীকৃতি নীতি অনুযায়ী করি। যেমন এটা সহজ করে একদম সোজা বাংলায় বলি, মনে করো তুমি অ্যাডভান্স একজনের কাছ থেকে আয় নিয়ে রাখছো 5 বছরের, 5 বছরের অনুপার্জিত আয় নিয়ে রাখছো বা অগ্রিম আয় নিয়ে রাখছো। এখন আহ, এইটা তোমার 1 বছর, এইটা ওদেরকে সার্ভিস, তুমি তুমি দায়বদ্ধ 5 বছর তাদেরকে সার্ভিস দিতে। এখন 1 বছর সার্ভিস দেওয়ার পরে তুমি বলবে এই 1 বছরে তোমার আয় হয়েছে 1 বছরের টাকাটা, আর 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 অ্যাডভান্স বা লোন হিসেবে তোমার বা দায় হিসেবে তোমার আছে আর 4 বছরের টাকা। আবার 1 বছর সার্ভিস দেওয়ার পর তুমি ওই 1 বছরেরটা বলবা আয়, আর বাকি টাকাটা বলবা যে দায়। এই কাজটা যে করি আমরা প্রতি বছর অগ্রিম থেকে এত টাকা করে মাইনাস করি। কথাগুলো বোঝা যাচ্ছে? আরো সহজ করে বলি, মনে করো তুমি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা হলো সার্ভিস
দিবা, 5 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে রাখছো, অনুপার্জিত আয় হিসেবে 5 লক্ষ টাকা নিয়ে রাখছো। 1 বছর সার্ভিস দেওয়ার পর তুমি 1 বছর দেওয়ার পর তুমি বলবা এই 1 বছরেরটা আয়, আয় হিসাবে লিখবো 1 বছর পর 1 লাখ, এবং তখন তোমার দায় থাকবে আর 4 লাখ। আবার পরের বছর 1 লাখ টাকার সার্ভিস দিবে, তখন তুমি আবার পরের বছর হিসেবের বইতে 1 লাখ টাকা আয় লিখবা, আর বাকি থাকবে তোমার 3 লাখ টাকা দায়, এটা লিখবা। এই যে এটা আয়টাকে যে স্বীকৃতি দেওয়া প্রতি বছর, বছরেরটা বছরে, হ্যাঁ বছরেরটা বছরে বারবার আয়কে আয় স্বীকৃতি দেওয়া, এই কাজটা করে আমরা আয় স্বীকৃতি নীতি অনুযায়ী। ওকে, আমরা অ্যাডভান্স যখন একবারে 5 লাখ টাকা নিয়ে রাখতেছি তখন আমরা বলবো না পুরাটা আয় আমাদের, আমরা প্রতি বছরে একবার একবার করে আয় বলবো, 1 লাখ 1 লাখ করে। এইটা, এই কাজটা হলো আয় স্বীকৃতি নীতি অনুযায়ী করি। সেম একইভাবে ব্যয় স্বীকৃতি বাস ব্যয়ের বেলায় আমি যদি অ্যাডভান্স ব্যয় করে রাখি, অ্যাডভান্স কাউকে ব্যয় দিয়ে রাখি, তখন বাস এইটার মতো হিসাবটা, এই কাজটা যে আমরা করি সেটা হলো ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। ওকে, ব্যয় স্বীকৃতি নীতির আরেক নাম হলো মিলকরণ নীতি বা ম্যাচিং নীতি, ইংরেজিতে বলে ম্যাচিং। হ্যাঁ, ব্যয় স্বীকৃতির আরেক নাম ম্যাচিং নীতি বা মিলকরণ নীতি। আর এই নীতি অনুযায়ী আরেকটা কাজ হচ্ছে আমরা ব্যয়কে স্বীকৃতি দেই, আমরা বকেয়া ব্যয়কে যোগ করি, অগ্রিম ব্যয়কে বিয়োগ করি ব্যয় থেকে। এই কাজটাও আমরা করি হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী বা মিলকরণ নীতি অনুযায়ী। আরেকটা কাজ করি, বিক্রয় মূল্য থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা যে বাদ দেই, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যে বাদ দেই, বাদ দিলে লাভ হয়, লাভটা বের হয়। এই কাজটা আমরা করি হচ্ছে মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি অনুযায়ী। সোজা কথায় ব্যয়গুলোকে মেনে নেওয়া, সকল ব্যয়গুলোকে স্বীকৃতি দেয়া, এই নীতিটা হলো ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী করা হয়। এই কাজটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী করা হয়। তারপরে আছে আরো আরো কয়েক রকমের ব্যয় আছে, যেমন আমরা অবচয়, এটা কি কাউকে টাকা দেওয়া হয়? আসলে আমরা কিন্তু খরচ লিখি, অবচয়কে খরচ লিখি, অ্যাকচুয়ালি কি কাউকে টাকা দেওয়া হয় খরচ হিসেবে? না। আবার আমরা ক্ষতি, হ্যাঁ কোনো চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, এগুলাকেও আমরা ব্যয় বলি। ব্যয় বলি, আসলে কি কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হয়, খরচ হয় এগুলা? না, অ্যাকচুয়ালি না। এই যে ধরে নেই এগুলাকে ব্যয় হিসাবে স্বীকৃতি দেই, এই কাজটা করি আমরা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী বা মিলকরণ নীতি অনুযায়ী বা ম্যাচিং নীতি অনুযায়ী। ওকে, আমরা যে আয় থেকে প্রাপ্য টাকা থেকে যে কুরিনটাকে যে বাদ বাদ দেই, কুরিনকে খরচ বলে বাদ দেই, এই কাজটা করি আমরা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। ওকে, আচ্ছা গেল। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা হচ্ছে, হুম হুম, বলো। যাচ্ছি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা 3টা কাজ করি, খালি একদম সহজ করে মনে রাখো, এগুলো পারলে তুমি একটু এগুলো পারলে তোমরা একটু খাতা নিয়ে বসে এগুলো লিখে নিলে সবচেয়ে ভালো হতো। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা 3টা কাজ করি, একদম সামারি করে সবগুলো কথা একবারে করে বলতেছি। যে আমরা জাবেদা যে লিখি, জাবেদার মধ্যে যে ব্যাখ্যা দেই। হুম, বলো কি, তুমি মনে হয় মাঝে জুম করে ফেলছো, স্ক্রিনটা জুম করে ফেলছো, একটু দেখো তো কি করছো। সবাই যদি দেখতে পায় ঠিক মতো তাহলে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, একদম সহজ করে 3টা কথা মনে রেখো। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা জাবেদার ব্যাখ্যাগুলা যে লিখি এটা করি। এরপরে হচ্ছে আমরা সব ধরনের যে টিকা লিখি, যে কোনো বিবরণী, যে কোনো একটা আর্থিক বিবরণী বা যে কোনো একটা বিবরণীর নিচে আমরা মাঝে মাঝে কলেজে থাকতে হিসাব বিজ্ঞানের বইয়ের নিচে দেখবা যে বিবরণীর নিচে টিকা লেখার একটা নিয়ম ছিল, টিকা লিখতে হতো কোনো নির্দেশক হিসেবে। এই কাজটা আমরা করি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী করি, হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের একদম 3 নম্বর একটা চ্যাপ্টারই আছে আলাদা, এই যে এই কাজটা করি, এই অঙ্কটা করি, এই কাজটা করি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ওকে, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী তাহলে 3টা কাজ করি, যে জাবেদার ব্যাখ্যা লিখি, সব ধরনের নোট বা টিকা এগুলা লিখি, এবং ব্যাংক সমন্বয় বিবরণী, এই 3টা কাজ করি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতির কথা হচ্ছে যে কোনো জিনিস গোপন রাখা যাবে না, প্রকাশ করতে হবে, ডিসক্লোজিং নীতি, এটা বলে হচ্ছে ফুল ডিসক্লোজার পলিসি ইংরেজিতে, ইংরেজিতে। ওকে, এগুলাকে আমাদের হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির মধ্যে লেখা হয়, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী লেখা হয়। আর একটা কথা হচ্ছে যে
নোট হিসেবে যে আমরা দুই নম্বরের কথাটা একটা যে বললাম যে সব ধরনের নোট বা টিকা লিখতে হয়, নোট বা টিকা লেখা হয় নর্মালি এই যে এই কয়েকটা ধরনের জিনিসগুলা নিয়ে, যে মজুত পণ্যের প্রস্তুত প্রণালী, মজুত পণ্যের মূল্যায়ন প্রণালী, বিনিয়োগের বাজার মূল্য, সম্ভাব্য দায়টা, এসব কিছু জিনিস থাকলে যেগুলা টিকা হিসেবে নিচে লিখে দেওয়া দরকার আছে। হ্যাঁ, বা আমরা যখন লিফো ফিফো করি, লিফো বা ফিফো বা ওয়েটেড অ্যাভারেজ কোন পদ্ধতিটা ব্যবহার করে করছি, এটা নিচে টিকা হিসেবে লিখে দেওয়া এই কাজটা। হ্যাঁ, এইগুলা, তারপর হচ্ছে বিনিয়োগের বাজার মূল্য এখন কত সেটা লিখে দেওয়া নিচে, এই ধরনের জিনিসপত্র এগুলো হচ্ছে টিকার মধ্যে লিখতে হয় নিচে। তো এই কাজগুলো আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করি। ওকে, আবার একটু সামারি করে তিনটা কথা একবারে বলতেছি, মুখস্থ করে ফেলো এক্ষুনি। যে আমরা জাবেদার যে ব্যাখ্যা লিখি, প্রত্যেকটা জাবেদার নিচে ব্র্যাকেট দিয়ে আমরা ব্যাখ্যা লিখতে হয়, এই কাজটা করি পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। তারপরে সব ধরনের টিকা বা নোট প্রস্তুত করি, এটা পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। এরপরে আছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি আমরা, এইটাও পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। এরপরে টপিক হলো রক্ষণশীলতা নীতি। রক্ষণশীলতা নীতি একদম সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ। এটা হচ্ছে কিপটেমিন নীতি, সহজ করে একদম সোজা বাংলায়। কিপটেমিন নীতি মানে হচ্ছে একটা সম্পত্তির মূল্য আমরা সবসময় চাবো কম দেখাতে, আমরা সবসময় চাবো আমাদের সম্পত্তি কম, আমরা সবসময় চাবো আমাদের লাভ কম, এটা দেখাতে আমরা সবসময় চাবো আমাদের খরচ বেশি, এটা দেখাতে। এই কাজগুলা যে আমরা করি হিসাবে এখানে, এগুলাকে রক্ষণশীলতার নীতি অনুযায়ী করা হয়। হ্যাঁ, কনজারভেটিজম, কনজারভেটিজম এটা বলে। ওকে, তাহলে এই অনুযায়ী আমরা কি কি কাজ করি, যে সমাপনী, আমরা আর্থিক বিবরণী যখন করতাম, সমাপনী মজুত পণ্যের মূল্য একটা দুইটা মূল্য দেওয়া থাকলে আমরা কমটা নিতাম, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা নিতাম। এই কাজটা আমরা করি রক্ষণশীলতার নীতি অনুযায়ী। আবার আরেকটা জিনিস করি আমরা, দেনাদার থেকে কুরিন সঞ্চিতি এইসব জিনিস বাদ দেই, দেনাদার বাদ কুরিন সঞ্চিতি লিখি। আবার লিখি আসবাবপত্র বাদ পুঞ্জীভূত অপচয়, এই যে জিনিসগুলা করি, সম্পত্তির মূল্যটা আমরা হ্রাস করি, মাইনাস করি, কমাই, এই কাজগুলা করি রক্ষণশীলতা নীতি অনুযায়ী। ওকে, তারপরে অপচয় ধার্য করার ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই পদ্ধতিগুলো অবলম্বন করে করলে হয় কি, সম্পত্তির মূল্য তুলনামূলক কম দেখানো হয় সরলরৈখিক পদ্ধতির তুলনায়। সরলরৈখিক পদ্ধতি দিয়ে অপচয় করলে যেই পরিমাণ সম্পত্তি দেখানো হয় তার চেয়ে এই পদ্ধতিগুলোতে ক্রমহ্রাসমান জের এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে অপচয়ের হিসাব রাখলে সম্পত্তির মূল্য তুলনামূলক কম দেখানো হয়। এই কাজটাও করে ফেলি আমরা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। ওকে, একবার তাহলে সহজ করে সব কথাগুলো সামারি করে, সমাপনী মজুত পণ্যের মূল্য যেটা কম সেটাকে আমরা লিখি, এই কাজটা করি রক্ষণশীলতা নীতি অনুযায়ী। উদ্বৃত্তপত্র থেকে আমরা দেনাদার বিয়োগ বিয়োগ কুরিন সঞ্চিতি লিখি। তারপরে আরো যত ধরনের সঞ্চিতি আছে, দেনাদার বাট্টা সঞ্চিতি, হ্যাঁ, দেনাদার বাট্টা সঞ্চিতি, এটা যে বাদ দেই, এটা হইলো তোমার রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এরপরে অবচয় ধার্য করার ক্ষেত্রে আমরা যে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি অবলম্বন করি, এগুলাও ক্রমহ্রাসমান, এগুলো হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। আর আরেকটা কি বললাম, যে আসবাবপত্র থেকে অবচয়, পুঞ্জীভূত অবচয়টা যে বাদ দিই, আসবাবপত্র থেকে বা যে কোনো সম্পত্তি থেকে ওইটার যে অবচয়, পুঞ্জীভূত অবচয়টা যে বাদ দেই, এই কাজগুলো করে আমরা রক্ষণশীলতা নীতি অনুযায়ী। ওকে, হুম, হ্যাঁ, বলো বলো শুনি। হুম, আচ্ছা, এই যে এলোমেলো করে, এলোমেলো হয়ে যাচ্ছে। অবচয় যে আমরা ধার্য করি, অবচয় খরচটা এই দেখো এখানে লেখা কি, এই খরচটা হইলো তোমার মিলকর নীতি বা ব্যয়, কিন্তু এইটার জন্য তো এই খরচটাকেই কভার করার জন্য আমরা একটা সঞ্চিতি তৈরি করি। এই সঞ্চিতিটাকে, এই সঞ্চিতিটা থেকে আমরা যখন সম্পত্তিটার মূল্য বাদ দেই, এই বাদ দেওয়ার কাজটা হইলো তোমার রক্ষণশীলতা নীতি অনুযায়ী করি। ওকে, আর অবচয়টা যে ধার্য করে, এই লাস্টের কথাটা দেখো, সম্পত্তির মূল্য, হ্যাঁ, তার সম্পত্তির অবচয়, অবলোপন, এই একই তো কথা, এগুলা এক এক রকম সম্পত্তির বেলা এক এক রকম নাম বলে ডাকি আর কি, একই জিনিস। এই জিনিসগুলোকে আমরা ব্যয় হিসাবে যে গণ্য করি, এগুলোকে যে ব্যয় বলি। অবচয় একটা ব্যয়, কিন্তু পুঞ্জীভূত অবচয়টা ব্যয় না। এটা এটা তুমি এলোমেলো করে ফেলছো। অবচয় ব্যয়টা, এই ব্যয়টা আমরা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী করি, কিন্তু পুঞ্জীভূত অবচয় এটা হলো রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা সম্পত্তির মূল্য থেকে বাদ দেই। ওকে, তারপরে এইখানে এই যে এগুলো, এই বইটা হলো এটা, এই পৃষ্ঠাটা হচ্ছে জয়কলির পাবলিকেশনস বইয়ের একটা পাতা থেকে শর্ট নোট করা।
কোন কাজটা কোন নীতি অনুযায়ী করা হয় একটু লিস্ট করে দেওয়া আছে, দেখো তো তোমরা পারো কিনা, এই অ্যান্সার গুলো না দেখে বলতে পারবো কিনা। যে বকেয়া ব্যয়কে ব্যয় হতে বাদ দেওয়া হয় না, বা ব্যয় স্বীকার করা হয়, ব্যয় হিসাবে স্বীকার করা হয়, এটা হচ্ছে কোন নীতি অনুযায়ী? এই যে না, টাইম রানিং আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিল করার নীতি অনুযায়ী। হ্যাঁ, বকেয়া ব্যয়কে আমরা যোগ করি, অগ্রিম ব্যয়কে বিয়োগ করি। অর্থাৎ বকেয়া ব্যয়কে বাদ দেই না, বকেয়া ব্যয়কে যোগ করি। বকেয়া ব্যয়কেও আমরা ব্যয় হিসাবেই বলি, যে একটা ব্যয় হয়েছে, টাকা দেই নাই, পরিশোধ করি নাই, বকেয়া আছে, এটাকেও আমরা ব্যয় বলবো, কিন্তু বলবো যে বকেয়া আছে ব্যয়টা। এই যে কাজটা ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়া, এইটা হলো তোমার হচ্ছে মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। আবার আয়ের বেলা সেম একই কথা বলছে, বকেয়া আয় থেকে আয় বাদ দেওয়া, বকেয়া আয়কে আয় থেকে বাদ দেওয়া হয় না। মানে আয় হইছে কিন্তু টাকা পাই নাই, আয় হইছে কিন্তু টাকা পাই নাই, বকেয়া রাখছি, এটাকেও আমরা আয় বলে রাখবো, যে আয় তো হয়ে গেছে, বাট টাকাটা এখনো শুধু পাই নাই, আয় তো হয়ে গেছে, আয় হিসাবে স্বীকৃতি দেওয়া, এই কাজটা আমরা আয় স্বীকৃতি নীতি অনুযায়ী করি। এরকম সবগুলার লিস্ট দেওয়া আছে। এই যে আমি বললাম সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, এই সব কাজগুলো আমরা করি হচ্ছে তোমার হিসাব কাল ধারণা অনুযায়ী। তারপরে বিপরীত দাখিলাটা, এই সব জিনিস একসাথে, এগুলো একসাথে করে লিস্ট করা আছে, এখানে দেখে দেখে নিতে পারো। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এই দুটা কাজ করি। পূর্ণ ত্রিকোণ নীতি ধারণা অনুযায়ী হিসাব কাল ধারণা, যে এই দুটা করি, আর হচ্ছে এই যে আর্থিক ফলাফল যে নির্ণয় করি হিসাব কাল ধারণা অনুযায়ী। শুধু চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করি আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী। আর সব ধরনের বিবরণী গুলো যে করি, এগুলো হলো তোমার হিসাবকাল ধারণা অনুযায়ী করি। শুধু এই যে দেখো পাশাপাশি দুটো দেওয়া আছে, সকল আর্থিক ফলাফল আর্থিক অবস্থার বিবরণী ছাড়া, আর্থিক অবস্থার বিবরণীটাই শুধু চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করি। আর আর্থিক ব্যবস্থার বিবরণী ছাড়া যত ধরনের আর্থিক বিবরণী আছে, হ্যাঁ, মানে উদ্ধৃত্তপত্র ছাড়া আর যত ধরনের বিবরণী আছে, এই সবগুলো বিবরণী করি আমরা হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী। এরকম এই সবগুলোর লিস্ট দেওয়া আছে, যে কোনটা কোন হিসাব অনুযায়ী করি। কই কই দেখতেছে এই কথা? ব্যাংক সমন্বয় বিবরণী রক্ষণশীলতার নীতি অনুযায়ী করা হয় না তো। ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় পূর্ণ প্রকাশ। হ্যাঁ, এই যে একটু আগে বললাম, তিন জিনিস একসাথে। এটা কোথায় দেখছো তুমি? দেখতাম না কোথাও। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী এটার জন্য করা হয়। তিনটা জিনিস আমি একসাথে বলি, তিনটা জিনিস একসাথে, সবগুলা কোনটা কোন কোন জিনিসগুলা এই নীতি অনুযায়ী করা হয়, এইভাবে তুমি মনে রাখবো। একসাথে এক লিস্টের ভিতর কি কি আছে সবগুলো একসাথে রাখবো, মনে রাখবো, তাহলে সহজ হবে, ঝামেলা কম হবে। যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী জাবেদার ব্যাখ্যা, হিসাবের সব ধরনের টিকা বা নোট, এবং ব্যাংক সমন্বয় বিবরণী, এই তিনটা কাজ পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। আর হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী সম্পদ, আয়, এগুলো কম দেখানো হয়। সমাপনী মজুদের মূল্য, বাজার মূল্য আর ক্রয় মূল্য দুইটার মধ্যে যেটা কম সেটা দেখানো হয়। তারপরে দেনাদার থেকে কুঋণ এগুলো যে বাদ দেয়, এই কাজগুলো করি, এগুলো রক্ষণশীলতা নীতি অনুযায়ী করি। এইরকম গ্রুপ ওয়াইজ নিয়ে নিবা, ভাগ করে, বাস, তাইলে এটা হয়ে যাবে। এইগুলা জাস্ট 1 ঘন্টা, এই টপিকটা নিয়ে তুমি যেইখান থেকেই পড়ো না কেন, যেই বই থেকে পড়ো বা লেকচার শিট থেকে পড়ো, সব একই, যেখান থেকে পড়ো এই পুরা টপিকটা নিয়ে 1 ঘন্টা জাস্ট একটু পড়বা, 1 ঘন্টা পুরা জিনিসটা বুঝে বুঝে পড়বা, বাস, এই জিনিস নিয়ে আর জীবনে ভুল হবে না। আরেকবার খালি একটু পড়তে হবে, নাহলে ভুলে যাবা। ওকে, এটা টাইম শেষ হয়ে যাচ্ছে, এটা তাহলে ক্লোজ করে আরেকটা সেশন শুরু করি। তার আগে কয়টা এমসিকিউ প্র্যাকটিস করি। এর পরের অংশ হচ্ছে একটা ছোট্ট একটা অঙ্ক দেখা পাচ্ছে, এই যে অংশীদারি ব্যবসায়ের যে হিসাব নিকাশ গুলো আছে না, অংশীদারি ব্যবসা হিসাব নিকাশ, এটা ম্যান্ডেটরি টপিক, এখান থেকে প্রশ্ন মাস্ট আসে, খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা শিখাবো এরপরে। এখান থেকে দেখো তো পারতেছে কিনা, যে আম, হিসাব কোন নীতি অনুযায়ী হিসাবকাল বন্ধ করে দেওয়া হয়। না, কি কথাটা কি বুঝিনি। বলছে কোন হিসাবকাল নীতি অনুযায়ী বন্ধ করে দিতে হয়। বন্ধ করে দেয় কোনগুলো? আমরা নামিক হিসাব বা অস্থায়ী হিসাব, নামিক হিসাবের আরেক নাম অস্থায়ী হিসাব। বন্ধ করি তো আমরা অস্থায়ী হিসাবগুলোকে, মানে সমাপনী দাখিলা যে করি, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করি নামিক হিসাবগুলোকে। গ হবে উত্তর। আবার আরেকটা এমসিকিউ দেখি, ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি দেখায় কোন নীতি? কম এটা প্রয়োগ করা হয় কোন জিনিসের বেলায়? মজুদ পণ্যের প্রতি দফায়, মজুদ পণ্যের শ্রেণীতে,
মোট মজুদ পণ্যে সবই তো মজুদ পণ্য নিয়ে কথা। অর্থাৎ আমরা মজুদ পণ্যের বেলায় মজুদ পণ্য ভাগ ভাগ করতে, মজুদ পণ্যের প্রত্যেকটা ক্ষেত্রে, মজুদ পণ্যের মূল্যে, এইসব জিনিসে, মোট মজুদ পণ্যে এইসব জিনিস আমরা, অর্থাৎ এই দুটা জিনিসের ক্ষেত্রে আমরা, এই সকল মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা কম মূল্যটা দেখাবো। এইটা হলো রক্ষণশীলতা নীতি অনুযায়ী করি যদি, যে আমরা। আচ্ছা, আবার আরেকটা দেখো, এই যে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এই যে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুদ পণ্য বা বাজার মূল্যের মধ্যে কম কম মূল্য যেটা সেটা নিব, কোন কোন নীতি অনুযায়ী? একদম খুবই সহজ, রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এটা খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা দেখি, যে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী সম্পদ বাজার মূল্যে না লিখে ক্রয় মূল্যে লেখি? সম্পদ বাজার মূল্যে না লিখে ক্রয় মূল্যে লিখি, এই যে একটু আগেই বলছিলাম যে আমি সম্পদ যেই দামে কিনছি ওই দামে লিখতে হবে, এটা হলো ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্যেরই আরেক নাম হলো ঐতিহাসিক নীতি, ঐতিহাসিক মূল্য নীতি। হ্যাঁ, এই তো তাহলে পারা যাচ্ছে। তারপরে আরেকটা দেখি, 5 নম্বর, এটাই শেষ, তারপরে এগুলো তুমি প্র্যাকটিস করে নিলেই পারবা। এই যে ক্রয় মূল্যের পরিবর্তে আদায়যোগ্য মূল্যে সম্পত্তির মূল্যায়ন এই নিচের কোনটার সাথে অসামঞ্জস্য? অসামঞ্জস্য। ক্রয় মূল্যের পরিবর্তে আদায়যোগ্য মূল্যে চলমান প্রতিষ্ঠান ধারণা হবে। চলমান প্রতিষ্ঠান ধারণার কথা হচ্ছে যে সম্পত্তি আমরা হচ্ছে যে ক্রয় মূল্যে লিখতে হবে, সম্পত্তিকে ক্রয় মূল্যে লিখতে হবে। আমি যখন সম্পত্তিকে অবসর বিক্রি করব বা সম্পত্তির যখন মূল্য ধার্য করব, এটা হচ্ছে আহ, সম্পত্তির অর্জন মূল্যে না দেখে ক্রয় মূল্যে দেখাতে হবে। এই কাজটা করে আমরা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কি কি করি একটু আবার একসাথে মিলায় মনে রাখি তো। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমরা অবচয় অবলোপন এগুলো ধার্য করি। তারপরে হচ্ছে আমরা হিসাবের বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করি হিসাবকে, এই কাজটা করি। তারপরে হলো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী হলো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, যে এই জিনিসটা করি। এরপরে হচ্ছে সম্পত্তির মূল্য হচ্ছে অর্জন মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে দেখাই, এই কাজটাও করি। হুম, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। বাস, তাহলে এগুলো আর মনে হয় প্র্যাকটিস করা লাগবে না। ওকে, এবার তোমরা এবার তোমার পালা, তোমাদের পালা। এবার নিজে নিজে বসে বসে এগুলো আরেকবার একটু রিভাইজ করে এমসিকিউ কয়টা প্র্যাকটিস করে দেখা যে হচ্ছে কিনা, পারতেছি কিনা। ঠিক আছে, তাহলে এই যে অংশীদারি ব্যবসায় এই অংশটা শুরু করবো এখন। এই সেশন বন্ধ করে দেই, কি বলো? সময় শেষ, এই 3-4 মিনিট আগে একটা নোটিফিকেশন আসছে, এখনই বন্ধ হয়ে যাবে। কথার মাঝ থেকে বন্ধ করলে কি কল লাগবে, তার চেয়ে এখনই বন্ধ করে নতুন টপিক শুরু করি। ওকে, তোমরা জয়েন করো।